নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তার জল আটকে ভারত বিদ্বেষী বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে উত্তর পূর্বের রাজ্যগুলো থেকে। কারণ বর্তমানে ইসলামাবাদ এবং ঢাকা বন্ধু। ভারত বিদ্বেষী পরিস্থিতি বাংলাদেশের মধ্যে রয়েছে, তাই এ বিষয় নিয়ে এবার উত্তর পূর্বাঞ্চল থেকে আওয়াজ উঠতে শুরু করেছে। এর মধ্যে অন্যতম হলো আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি দাবি করেছেন এই বিষয় নিয়ে চিন্তা করার দরকার দিল্লির। পেহেলগাঁও হামলার পর সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত, আটারি সীমান্ত বন্ধ, পাকিস্তানিদের ভিসা বাতিল সহ 7 দফা প্রত্যাঘাত করেছে ভারত। ইসলামাবাদের অস্বস্তি বাড়িয়ে এই তালিকা বেড়েই চলেছে। এই আবাহে দেশের উত্তর পূর্বের রাজ্যগুলির দাবি বাংলাদেশের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হোক, যেহেতু সেখানে বাড়ছে ভারত বিদ্বেষ। অন্যদিকে ঘনিষ্ঠ হচ্ছে ঢাকা ও ইসলামাবাদ। গত মঙ্গলবার পেহেলগাঁও হামলার পর পাকিস্তানকে সমস্ত ক্ষেত্রে বয়কট করেছে দিল্লি। সোমবারে যেমন ভারত বিরোধী যাবতীয় পাক ইউটিউব চ্যানেলগুলোকে ব্লক করে দেওয়া হয়েছে। এরই মধ্যে রয়েছে প্রাক্তন পাক ক্রিকেটার তারকা শোয়েব আখতারও। গোটা দেশে এমন উত্তেজনার পরিবেশে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য, বাংলাদেশ ও পাকিস্তান এখন দুই বন্ধু। তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ভারতের। আমার মনে হয় এ বিষয়ে ভাবছেও দিল্লি, তবে অবস্থা বুঝে কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে। হেমন্ত আরো বলেন, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমি কেবল অনুরোধ করতে পারি, সিদ্ধান্ত নেওয়া বা না নেওয়া কেন্দ্রের হাতে। উত্তর পূর্বের অন্যান্য রাজ্য রাজনৈতিক নেতারাও বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আমি সেই আবেগকে সমর্থন করি। একদিন আগে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে একই আওয়াজ তোলেন। গেরুয়া নেতা দাবি করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্রমাগত যোগাযোগ রাখছে কুখ্যাত জঙ্গি সংগঠন লস্করের সঙ্গে। জঙ্গি অনুপ্রবেশ বন্ধ করতে হলে সীমান্ত সুরক্ষিত করা প্রয়োজন। 1996 সালে তৎকালীন কংগ্রেস সরকার গঙ্গা জল চুক্তি করে ভুল করেছিল। নেতার মূল বক্তব্য হল, সিন্ধু জলবন্টন চুক্তির মতোই বাংলাদেশের সঙ্গে যাবতীয় জল বন্টন চুক্তি বাতিল করা হোক। শান্তন টিভি। আবারও জঙ্গি হানার আশঙ্কা জম্মু কাশ্মীরে। তার জেরে এই রাজ্যের সরকার তড়িঘড়ি কাশ্মীরের 48টি পর্যটন কেন্দ্র বন্ধ করে দিয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, এর প্রত্যাঘাত হিসেবে আবারও হামলার ছক কষছে জঙ্গিরা। বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানাচ্ছে, গত কয়েকদিনে জম্মু ও কাশ্মীরের নানা প্রান্তে জঙ্গিদের একাধিক স্লিপার সেল সক্রিয় হয়েছে। শীঘ্রই আবারও কোনো জনপ্রিয় পর্যটন কেন্দ্রে হামলা চালাতে পারে তারা। এই আশঙ্কাতে মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া হয় 48টি পর্যটন স্থল। এগুলোর মধ্যে কোন কোন স্থানে পুরোদমে শুরু হয়েছে সন্ত্রাস বিরোধী অভিযান। পেহেলগাঁও নিয়ে দেশ চাইছে প্রত্যাঘাত, তাই পেহেলগাঁওয়ের প্রত্যাঘাতের পর বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন নিয়ে ফের তৎপরতা শুরু হবে। ইতিমধ্যে এটাই জানিয়েছে বিজেপি নেতৃত্ব। ফলে বর্তমান সভাপতি জেপি নাড্ডার মেয়াদ আপাতত আরও কিছুদিনের জন্য বাড়তে চলেছে। এপ্রিল মাসের গোড়ায় সংসদের বাজেট অধিবেশন শেষ হওয়ার পরে বিজেপি সভাপতি নির্বাচনের কাজে কিছুটা গতি এসেছিল। বেশ কিছু রাজ্যে তড়িঘড়ি রাজ্য সভাপতি নির্বাচনের কাজও শেষ করে ফেলেছিল দল, যা কেন্দ্রীয় স্তরে সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার পক্ষে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু বিজেপির সূত্র মতে পরবর্তী সভাপতি কে হবে তা নিয়ে আরএসএস শীর্ষ নেতৃত্ব ও নরেন্দ্র মোদী অমিত শাহের মধ্যে ঐকমত্য না হওয়ায় বিষয়টিকে গতি হারায়। এরই মধ্যে গত মঙ্গলবার পহেলগ্রামে বৈশরণে জঙ্গি হামলার ঘটনা ঘটে, মারা যান 26 জন পর্যটক। এরপর থেকে দেশবাসীর বড় অংশ উচিত জবাবের জন্য মুখিয়ে রয়েছে। আজ বিজেপি সভাপতি নির্বাচন প্রসঙ্গে দল এক নেতা বলেন, গোটা দেশ এখন প্রতিশোধ চাইছে। এ পরিস্থিতিতে দল নিয়ে ভাবার সময় কোথায়? সীমান্তে যুদ্ধের আবহ তৈরি হয়েছে। বিরোধীরা সংসদের বিষয়ে বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে। তাই আপাতত ঠিক হয়েছে, সভাপতি নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি কিছুদিন ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের এই প্রক্রিয়া শুরু হবে। যতদিন নতুন সর্বভারতীয় সভাপতি বেছে না নেওয়া হচ্ছে, ততদিন যেভাবে বর্তমান সভাপতি দায়িত্ব সামলাচ্ছিলেন সেভাবে কাজ চালিয়ে যাবেন। রাজনীতিকদের মতে বিষয়টি ঠান্ডা করে পাঠিয়ে সভাপতি নির্বাচন নিয়ে আরএসএস এর সঙ্গে চলতে থাকা মনোমালিন্য সাময়িকভাবে এড়াতে সক্ষম হলেন বিজেপি শীর্ষ নেতৃত্বরা।
56 ইঞ্চি থেকে সতর্ক থাকতে জনগণকে সতর্ক করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। মঙ্গলবার সংবিধান বাঁচাও কর্মসূচি থেকে একথা বলেন তিনি। সংবিধান বাঁচাও অভিযান থেকে দেশবাসীকে 56 ইঞ্চি থেকে সতর্ক থাকার জন্য বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে সংবিধান বাঁচাও কর্মসূচিকে সামনে রেখে মিছিল সংগঠিত হয়। মিছিলটি রাজপথ পরিক্রমা করে নেতাজি রোড স্থিত আয়কর ভবন সংলগ্নে এসে জমায়েত হয়। সেখানে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ কর্মসূচি। একটা সময় পুলিশ বিক্ষোভকারীদের ব্যারিকেড দিয়ে আটকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পাল্টা প্রতিবাদ জানায় কংগ্রেস কর্মী সমর্থকরা। তারপর পরিস্থিতি কোনো ক্রমে নিয়ন্ত্রণে আনে পুলিশ। সেখানে একটি বিক্ষোভ সভা সংগঠিত করা হয়। সভায় উপস্থিত বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, পেহেলগাঁও নিয়ে কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে তা সমর্থন করা হবে। সরকারের পাশে আছে দেশবাসী, কিন্তু দেশের 56 ইঞ্চি সরকারের আসার সময় বলেছিলেন আমাদের একজন মারা হলে পাকিস্তানের 10 জনকে মারা হবে, কিন্তু এই 56 ইঞ্চির লম্বাচড়া ভাষণ ছাড়া আর কিছুই এখন পর্যন্ত প্রত্যক্ষ করেনি দেশবাসী। হিন্দু মুসলিমের মধ্যে লড়াই করতে চাইছে এই সরকার, কিন্তু দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আগামী দিনও ধর্মনিরপেক্ষ থাকবে। কিন্তু আজ দেশের মধ্যে সাম্প্রদায়িকতা সৃষ্টি করার চেষ্টা চলছে। এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানায় কংগ্রেস। তিনি আরো বলেন, দেশের সংবিধান আজ বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের হিন্দুরা বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে, কারণ এদেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সহ মুখ্যমন্ত্রীরা হিন্দু। সরকারের এই ধরনের চিন্তাধারা দেশের জন্য বিপজ্জনক। সামনের দিন আরো বেশি কঠিন হবে দেশবাসীর জন্য, কারণ এই সরকার দেশবাসীকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু জনগণ সতর্ক রয়েছে। 56 ইঞ্চি আসল চেহারা দেশবাসীর সামনে এসে গেছে। সত্যি ও মিথ্যে ফারাক বুঝতে পারে দেশবাসী। তাই দেশবাসীকে সঙ্গে নিয়ে কংগ্রেস আগামী দিন লড়াই করবে, কারণ কংগ্রেস দেশের স্বার্থ আগে দেখে, কিন্তু ভারতীয় জনতা পার্টি দেশের স্বার্থ এবং ব্যক্তিগত আগে দেখে। এভাবেই এদিন কটাক্ষ করলেন সুদীপ রায় বর্মন। गांधी जी और राहुल गांधी जी और कुछ कांग्रेस नेताओं के करे नेशनल हेराल्ड केस, वो सब मामला एक झूठ मूठ का एक चार्जशीट। अब इसका क्या हुआ? कोर्ट बोलता है ये तो क्या असंपूर्ण चार्जशीट है, नोटिस उन दोनों को मत भेजो। तब शर्म के नाते क्या, क्यों ये घटना घटी? और हाँ, हम मानते हैं, अगर ये बात सच है कि हिंदू कौन कौन है अलग से हो जाओ और हिंदू को चुन चुन के मारता है, मुसलमान को छोड़ देता है, और यहां का जो बीजेपी आईटी सेल जो प्रचार कर रहा है, यहां पे जुलूस निकाला, जो हमको हमारा जो कॉन्स्टिट्यूशन में सेकुलर का शब्द है, हम अभी भी बात बोलते हैं कि भारतवर्ष 90% लोग का सोच है सेकुलरिज्म, ये हमारा सोच है। क्या निकला जुलूस? हिंदू सेकुलरिज्म मुर्दाबाद। मैं हिंदू हूं, मैं ईश्वर का पुजारी हूं, भगवान राम का पुजारी, शिव का पुजारी, पूजा करता हूं, हर एक सोमवार को उपवास रहता हूं, लेकिन इसका मतलब ये नहीं कि मैं हिंदू होने के नाते मैं मुसलमान को घृण करूं, क्रिश्चियन को घृण करूं, या कोई भी धर्म का, सिख हो, ईसाई हो, सबको घृण करो। ये तो हमारा। और पता है आपको एक मजेदार, इंडिया गेट अभी आप लोग सभी लोग तो दिल्ली जाते हो, इंडिया गेट में जो नाम का लिस्ट है उसमें कौन शहीद का, तो ये तो बराबर का मुकाबला नहीं हो रहा है। तो राहुल गांधी ने प्रधानमंत्री को याद दिलाया, भाई साहब लड़ाई हम लोग विचारधारा का लड़ाई है, लड़ते रहेंगे, लेकिन जहां तक देश को आगे ले जाना है आप कुछ करिए, नहीं तो चाइना हमसे बहुत आगे निकल जाएगा, और हमसे हमारा खतरा चाइना से ही है। उसका मजाक बनाते हैं। तो आज देश का संविधान बहुत बहुत खतरे में है, और ये लड़ाई हमने पहले भी लड़ा, आजादी के समय कांग्रेस ने ही लड़ा। हम माफीनामा लिखने वाले में से नहीं है, जेल जाना पसंद करेंगे। और आजकल जो इलेक्शन कमीशन हो, ईडी हो, इनकम टैक्स हो, सीबीआई हो, सब पिंजरे में बंद हुआ तोता।
मैं इनको दोष नहीं देता, सरकारी कर्मचारी है, हम लोग समझते हैं, लेकिन एक चीज हम लोग इनसे बहुत कुछ सीख रहे हैं। आने वाले दिन बहुत कठिन, देशवासी को इतना मूर्ख मत समझिए। हर एक को हर एक हमेशा के लिए आप धोखा नहीं दे सकते हो। देश के लोग, देश के जनता, देश के आर्मी, देश के सीआरपीएफ, देश के पैरामिलिट्री फोर्स सब आहिस्ता आहिस्ता 56 इंच वाले बंदे का शक्ल अब पहचान रहा है, असली चेहरा क्या है, इस शक्ल के पीछे क्या सोच है, अब सबको पता चल रहा है। बीफ कंपनी से जो पैसा लेता है, हड़पता है, और बीफ कंपनी जो लोग चलाते हैं वो सब तो हिंदू ही है। बीफ कंपनी से चंदा लेने वाला पार्टी भाजपा है, गाय कत्ल करने वाला पार्टी भाजपा है। अब हिंदू हिंदू हिंदू, जागो मेरे भाई और बहनों, देशवासी जागो, नफरत छोड़ो। राहुल गांधी का जो मोहब्बत का दुकान है उसमें शामिल हो, और ये भाजपा के खिलाफ लड़ाई सिर्फ कांग्रेस से लड़ सकते, बाकी सब दिखावा है। এদিকে সভায় উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান, সংবিধান রক্ষার জন্য কংগ্রেস যেভাবে সৈনিক ও রক্ষকের ভূমিকা পালন করে চলেছে, ঠিক সেভাবে আগামী দিন অন্যায়ের বিরুদ্ধে কংগ্রেস দেশবাসীর স্বার্থে লড়াই করবে। তিনি বলেন, বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেসের অ্যাকাউন্ট সিজ করে দিয়েছিল এই আয়কর, কিন্তু এভাবে কংগ্রেসকে দুর্বল করা যাবে না। আগামী দিন সংবিধান পাল্টে দিতে সরকারের যে চেষ্টা, তার বিরোধিতা করে লড়াই চলবে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। আয়োজিত সভায় এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ কংগ্রেস অন্যান্য নেতৃত্বরা। শান্তন টিভি। পূর্ব আগরতলা থানাধীন বিভিন্ন সময়ে চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার করল পুলিশ। আদালতের রায়ে সে সকল সরঞ্জাম মালিকদের হাতে তুলে দেওয়া হয় মঙ্গলবার। এ বিষয়ে বিস্তারিত জানান পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে। में आया है, हमने पिछले 2 महीने में जो चोरी का सामान था टोटल 7 बाइक्स रिकवरी किया है, और एक स्कूटी, एक मारुति कार, और गोल्ड 400 ग्राम्स, और 3 सिलेंडर, और ये सब मिला के वर्थ होगा 1.25 करोड़ का सामान है। पूरा हम लोग इसको 2 महीने में हम पूरा इस पीएस का स्टाफ उसको रिकवरी किया है, और आज हम लोग उनका जो ओनर्स है उनको हम लोग कोर्ट का ऑर्डर लेके उनको अपना अपना जो प्रॉपर्टी है वापस दे रहे हैं। कितना रेट कितना है? इसका टोटल कुल मिला के 1.25 करोड़ का वर्थ है। क्या क्या है यहाँ पर? इसमें 7 बाइक्स है, एक स्कूटी है, एक मारुति कार है, और 400 ग्राम गोल्ड ऑर्नामेंट्स। मोबाइल 4। तो कैश टका मिला क्या? हाँ, कैश 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 भी 67,000 कैश भी। গোপন খবরের ভিত্তিতে পুরনো মামলার কুখ্যাত মানব পাচারকারীকে জালে তুলল জেআরপি থানার পুলিশ। অভিযুক্ত মানব পাচারকারীর নাম জাকির হোসেন, বাড়ি ধনপুর বাজার এলাকায়। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। অবশেষে পুলিশ তাকে জালে তুলতে সক্ষম হয়। এ বিষয়ে জেআরপি থানার ওসি জানায়, পুরনো একটি মামলার অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি ধনপুর বাজার সংলগ্ন এলাকায়। সে দীর্ঘদিন ধরে মানব পাচারকারী হিসেবে কাজ করছিল। বাংলাদেশ থেকে চোরা পাচারে মানুষকে ভারতে এনে তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত করে দিত সে। সোমবার তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালিয়ে কয়েকজনের নাম জানতে পেরেছে পুলিশ। এ নামগুলো বিএসএফ এর গোয়েন্দা শাখা এবং সিস্টার এজেন্সির কাছে দেওয়া হয়েছে। তারা যাচাই করছেন নামগুলোর সত্যতা। যদি নামগুলো সত্য হয় তাহলে বড়সড় রহস্য সামনে উঠে আসতে পারে বলে মনে হচ্ছে পুলিশের। এদিকে মঙ্গলবার অভিযুক্ত জাকির হোসেনকে আদালতে তুলছে পুলিশ। পুলিশ রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হবে বলে জানান জিআরপি থানার ওসি। কালকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে সন্ধ্যার সময় একজন ইন্ডিয়ান টাওয়ারকে গ্রেপ্তার করা হয় আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। অ্যাকচুয়ালি সে মানে বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে বর্ডার ক্রস করে মানে আগরতলা রেল স্টেশন হয়ে বহিরাজ্যে যাওয়ার চেষ্টা করতো, তাদেরকে সাহায্য করতো বিভিন্নভাবে বর্ডার ক্রস করাতো এবং থাকা খাওয়ারও ব্যবস্থা করতো। তো ওই সূত্র ধরে আমরা একটা কেসে সে ওয়ান্টেড ছিল,
তো আমরা ওনাকে গ্রেপ্তার করেছি এবং আজকে ওনাকে আমাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করেছি এবং পুলিশ রিমান্ডও চেয়েছি। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কিছু লোকের নাম বলে, তো আমরা এগুলি সত্যতা যাচাই করছি এবং এই নামগুলি আমাদের যে বিএসএফের গোয়েন্দা দপ্তর আছে এবং আমাদের যে অন্যান্য সিস্টার এজেন্সি আছে সবাইকে এটা শেয়ার করেছি এবং আমরা দেখি এবং ওদেরকে আইডেন্টিফাই করে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। আর ওনার নাম হলো জাকির হোসেন, ওনার বাড়ি ধনপুর বাজারের সঙ্গে, যা সোনামুড়া থানার অন্তর্গত। একই এর আগে ওই রকম ইয়েতে যুক্ত ছিল? এইগুলি আমরা সব পিএসকে মেসেজ দিয়েছি যে উনি আর কোনো মামলাতে যুক্ত আছে কিনা, তো আমরা দেখছি যদি থাকে অবশ্যই তাও এটার মধ্যে ইনক্লুড করা হবে। তার কাছ থেকে বিশেষ কিছু পাওয়া গেছে? না, তার কাছে এমন কিছু বিশেষ কিছু পাওয়া যায়নি, কিন্তু আমরা ওই যে নামগুলি বেরিয়ে আসছে এগুলি আমরা সত্যতা যাচাই করার চেষ্টা করছি। সোমবার রাত 9টা নাগাদ কমলপুরের সীমান্ত গ্রাম মলয়ার বাসিন্দা আবু ইসুফ মিয়া এবং আব্দুল মতিন নামে দুই যুবক যখন বাড়িতে যাচ্ছিলেন তখন বিএসএফ এর 37 নং ব্যাটালিয়নের প্রহরারত জওয়ানরা তাদের পথ আটকায়, তাদের সাথে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। পরে তারা গ্রামে গিয়ে ঘটনা জানায়। গ্রাম থেকে রাতে কমলপুর থানা ও এসডিপিও কে তারা ঘটনা জানায়। রাতে কমলপুর থানার ওসি এবং এসডিপিও যান মলয়া গ্রামে। পুলিশ শনাক্ত করেছেন বিষয়টি দেখবেন এবং পরে পুলিশের ভূমিকায় সন্তুষ্ট হতে না পেরে মহকুমা শাসকের কাছে গিয়ে ডেপুটেশন প্রদান করেন গ্রামবাসীরা। एक शाम को बच्चे लोग बाजार से आ रहा था, तो उस टाइम आने की टाइम जो है हमारे उधर मलया पे ओपी एक लगा हुआ है। उस ओपी पे कोई लेडी कांस्टेबल नहीं है, सिर्फ कांस्टेबल है। तो बच्चे को गाड़ी खड़ा करके बाइक में था, तो गाड़ी खड़ा करके गाली गलौज करने लगा। गाली गलौज करे तो उस टाइम क्या किया, एक बच्चे के ऊपर हाथ भी उठाया। तो इस वजह से अपन लोग आया हो कि तुरंत कॉल किया था पुलिस को, तो रातों रात पुलिस आया। एसडीओ सर था और कौन कौन था वो मालूम नहीं है, एसडीओ पे तो था। तो बात चेकिंग करके उधर जाके चेकिंग करने के बाद उधर से बोला हाँ कल सुबह तक आप लोग का सही इंसाफ होगा। तो अभी तक कोई इंसाफ नहीं आया हमारी तरफ। और रही बात इसे कि हमारे इधर जब बीएसएफ जब से आया है तो हमारी गांव का कोई गाय बकरी जो भी हो, यानी कि फेंसिंग की उस पार बांधने की कोई इजाज़त नहीं है हमारी। लेकिन बांग्लादेश वालों को हर तरह का सुविधा है, बीएसएफ वालों ने सुविधा दे रखा है। वो लोग को गाय बकरी जो भी हो उधर आके खड़ा है, खिला रहा है पिला रहा है। वो लोग को बांग्लादेश के आदमी ला के काम भी करा रहा है। फेंसिंग के काम जो है घास साफ करना, ये करना वो करना, वो लोग करा रहा है। लेकिन हमारी गांव वालों को कोई सुविधा नहीं है। अच्छा। और हमारी गांव का कोई भी लेडीज़ जब भी बाजार से आए बिना लेडीज़ कांस्टेबल का ये बीएसएफ वाला चेकिंग कर रहा है। तो ये सब परेशानी जो है ये हम लोग झेल नहीं पा रहा। उसकी वजह से हमारी जो है एसडीएम सर के पास आया हूँ हम लोग ऑब्जेक्शन डालने के लिए। हम लोग को इंसाफ चाहिए। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দা। নমস্কার।